স্পেকট্রাম শব্দের অর্থ হলো বর্ণ, মানে অনেকগুলো বর্ণের সমাহার, তাই না? যেমন এইখানে আমরা বেগুনি, নীল, আসমানি, তারপরে সবুজ, হলুদ, কমলা, লাল, এই রংগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এই সবগুলো মিলে সেটাকে আমরা বলি স্পেকট্রাম, তাই না? তো স্পেকট্রাম হলো অনেকগুলো আলোক বর্ণালী বা তাড়িৎচুম্বকীয় তরঙ্গের সমষ্টি, সম্মিলিত অবস্থা, তাই না? এখানে দেখো, এটা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক বিশিষ্ট একাধিক তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের সম্মিলিত অবস্থাকে বর্ণালী বা স্পেকট্রাম বলে। তারপর হচ্ছে শূন্য মাধ্যম দিয়ে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গকারে চলমান শক্তিকে বিকিরণ বা রেডিয়েশন বলে। সূর্য, উত্তপ্ত বস্তু ও তেজস্ক্রিয় পদার্থ হতে শক্তি, তাপ, আলো বিকিরণ প্রক্রিয়া চলাচল করে। 1873 সালে স্কটিশ বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে রেডিয়েশন তথা বিকিরণ হলে তড়িৎচুম্বকীয় তরঙ্গাকারে চলমান শক্তি। 1905 সালে পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন বিকিরণ ফোটন মতবাদ প্রস্তাব করেন। এই মতবাদ অনুসারে রেডিয়েশন তথা বিকিরণ ঝাঁকে ঝাঁকে চলমান ফোটন কণার সমষ্টি রূপে প্রবাহিত হয়ে থাকে। এই মতবাদ অনুযায়ী ফোটন হলো আলোর একক। হ্যাঁ, শোনো, বিজ্ঞানী আইনস্টাইন যেটা বলেছে যে আমরা তো যে ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্ব পড়েছো, যে শক্তি কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের সমষ্টির সমান, মানে অনেকগুলো ক্ষুদ্র, ওইটাকে আমরা বলি কোয়ান্টাম, বুঝতে পেরেছো? আর বিজ্ঞানী আইনস্টাইন বলছে যে শক্তি, আলোর একটা ক্ষুদ্রতম অংশ আছে, সেটাকে বলে ফুটন। ওই ফুটন থেকেই তোমার ফটো কথাটা আসছে। ফটো শব্দের অর্থ হলো মানে এই ফুটনের বহু বচন, বুঝতে পেরেছো? অনেকগুলো আলোক কণা মিলে হয় ফটো, বুঝতে পেরেছো? তো তাইলে এই ফুটন হলো আলোক শক্তির বা বিকিরণের, রেডিয়েশনের একক। ক্লিয়ার? আচ্ছা, পরের স্লাইড আমরা দেখি। এবার আমরা একটু শিখবো যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ কি। সূর্য থেকে যে প্রতিনিয়ত যে তাপ, আলো, তারপরে আসতেছে আমাদের পৃথিবীতে, সবই হলো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। হ্যাঁ, তো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেমন ধরো ইলেকট্রন যদি তরঙ্গ আকারে চলে, তাইলে সেটা কি হয়ে যায়? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়ে যায়। তাড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা বৈশিষ্ট্য হলো যে এর একটা চুম্বক ক্ষেত্র আর একটা তোমার তড়িৎ ক্ষেত্র থাকে, তাই না? এখানে এই ছবিটা দিয়ে আমি একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ দেখিয়েছি। এই ছবিটা দেখো, এটা একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গের ছবি এবং এর এখানে বৈশিষ্ট্যটা দেয়া আছে। এখানে দেখো, বোর পরমাণু মডেলে কিন্তু আমরা পড়েছি অলরেডি যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা, এই জায়গাটায় দেখো, এই চিহ্নটা, এটা হলো একটা ইলেকট্রন। এটা কি? ইলেকট্রন। এবং এটা 2 নম্বর শক্তি স্তরে আছে এবং তার শক্তি হলো E2। ক্লিয়ার? এখন এই ইলেকট্রনটা জাম্প করে যদি 1 নম্বর শক্তি স্তরে যায় বা গ্রাউন্ড লেভেলে যায়, এই যে n=1, n=2 থেকে n=1 এর মধ্যে কি হয়েছে? ধাপান্তরিত হয়েছে। তাইলে এখানে E2 এর শক্তি E1 এর চেয়ে বড়। তাইলে এখানে কি হবে? উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে গেলে কি হয়? শক্তির বিকিরণ হয়, বা এখানে যে বর্ণালীটা তৈরি হয় সেটাকে আমরা বলি বিচ্ছুরণ বর্ণালী বা বিকিরণ বর্ণালী। বুঝতে পেরেছো? তো তাইলে এখানে যে শক্তির পরিবর্তনটা হবে সেটা হবে, এখানে একটু ভুল আছে, সেটা হবে
যেখান থেকে আসছে হলো E2, যেখানে এইটা শেষ অবস্থানটা হবে E1, তাই না? E1 এখানে হবে 1 আর এটা হবে 2। E2 হ্যাঁ, E1 মাইনাস E2, ওই যে এখানে লিখে রাখছে, এই যে দেখো এই জায়গায় লিখছে জি স্যার E1 মাইনাস E2। আচ্ছা, E2 E1 তো ছোট রাশি আর E2টা হলো বড় রাশি। বড় ছোট রাশি থেকে বড় রাশি বিয়োগ করলে কি হয়? বিয়োগ বুদ্ধক চিহ্ন হবে না? জি স্যার হ্যাঁ। আচ্ছা, বোরের জি স্যার পরমাণু মডেল অনুযায়ী E ইজ ইকুয়াল টু কি? E ইজ ইকুয়াল টু NH নিউ, তাই না? E ইজ ইকুয়াল টু NH নিউ, NH নিউ। H হলো প্ল্যাঙ্কের ধ্রুবক আর নিউ হলো বিকিরিত শক্তির কম্পাঙ্ক, তাই না? এখন E1 যদি হয়, এখানে E1 হইলে এখানে এটার মান 1 হয়ে যাবে না? তাইলে হবে H নিউ। আর যদি 2 হয় তাহলে এখানে 2H নিউ। 2H নিউ। হ্যাঁ, তাহলে এইখানে এইটার মান U1 এর মান হচ্ছে কত? H নিউ। আর এই E2 এর মান কত হচ্ছে? 2H নিউ। 2H নিউ। তো 2H নিউ থেকে H নিউ থেকে যদি 2H নিউ বাদ দেই, মাইনাস H নিউ থাকবে না? মাইনাস H নিউ। তাইলে শক্তির যখন বিকিরণ ঘটে তখন এই H নিউ এর মান কি হয়? মাইনাস হয়। মাইনাস। জি স্যার। আর এখানে এই ছবিটা একটু দেখো, একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই তরঙ্গের দিকটা হলো এটা, তরঙ্গটা এদিকে যাচ্ছে, এই কালো রেখাটা হলো তরঙ্গের দিক, এটা ক্লিয়ার? আর এইটা এই নীলটা হলো তার তড়িৎ ক্ষেত্রের দিক, আর লাল এই ম্যাগনেটিক ফিল্ডের দিক, এটা। এবং এরা কি পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বলো দেখি? তরঙ্গ দৈর্ঘ্য হলো যে একই দশায় অবস্থান করে, মনে করো এই জায়গাটায় কণাগুলো উপর দিকে উঠতেছে, তাই না? এটা একটা দশা অবস্থা। আবার এই জায়গায় আরেকটা সেম অবস্থা না? জি স্যার। তাহলে এই দুই অবস্থার মধ্যে যে দূরত্বটা, এটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে আমরা বলি ল্যামডা। ক্লিয়ার? তাইলে সমদশা বিশিষ্ট দুটি বিন্দুর কোন তরঙ্গের মধ্যে সমদশা বিশিষ্ট দুটি বিন্দুর দূরত্বকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি। আর 1 সেকেন্ডে যে কয়টা তরঙ্গ তৈরি হয় সেটাকে আমরা বলি কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যে কয়টা তরঙ্গ তৈরি হয়। আচ্ছা, এইখানে একটা তরঙ্গ, মনে করো এইখানে যদি আমি একটা বিন্দু ধরি, এখান থেকে সমদশা কোথায় হবে? এখানে হবে না? জি স্যার। একই অবস্থা। তাহলে এটা একটা তরঙ্গ। আবার এখানে দেখো লালটার বেলায় এখানে এই বিন্দু আর এই বিন্দু মিলে কি হবে? একটা তরঙ্গ হবে। কি বুঝতে পেরেছো? তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানলাম, কম্পাঙ্ক আমরা জানলাম। কম্পাঙ্ক হলো 1 সেকেন্ডে যে কটা পূর্ণ তরঙ্গ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে গেল, তাইলে শক্তি কি হবে? বিকিরিত হবে, মানে রেডিয়েশন হবে। এবং এই রেডিয়েশনের কম্পাঙ্ক হলো এই যে নিউ, কম্পাঙ্কটা হলো নিউ। অর্থাৎ 1 সেকেন্ডে নিউ সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি হয়। তাইলে এই যে কোন শক্তিটা হলো নিউ এর সমানুপাতিক। শক্তিটা কি? নিউ এর সমানুপাতিক। মানে যত বেশি তরঙ্গ তৈরি হবে তত বেশি শক্তি তৈরি হবে। E is proportional to নিউ। তাইলে এই প্রপোর্শনালিটি যদি উঠাই দেই তাহলে একটা ধ্রুবক রাশি পাওয়া যাবে না? এবং সেটা হবে H নিউ। তাহলে এই Hটা হলো একটা ধ্রুবক, এটাকে আমরা বলি প্ল্যাঙ্কের ধ্রুবক। এটাকে আমরা কি বলি? প্ল্যাঙ্কের ধ্রুবক। এই যে দেখো, এই যে আর নিউ হলো বিকিরিত শক্তির কম্পাঙ্ক। আচ্ছা, বিকিরণের ইংরেজি কি বলো দেখি? ইংরেজি কি? রেডিয়েশন। বিকিরণের ইংরেজি হলো রেডিয়েশন। আচ্ছা, এখানে E1 হলো নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি, E2 হলো উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি।
ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এইখানে ডিটেলস আমি লিখে রাখছি, একটু একটু পরে শোনাও আমাকে ক্লিয়ারলি। হ্যাঁ, 1873 খ্রিস্টাব্দে সক্রেটিস বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রস্তাব করেন যে বিকিরণ রেডিয়েশনের তড়িৎ চৌম্বকীয় ধর্ম বর্তমান একটি পরিবর্তনশীল তড়িৎ বল চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি করতে পারে। তিনি প্রমাণ করেন যে রেডিয়েশনের সাথে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রে বিদ্যমান যারা পরস্পরের সাথে সমকোণে শূন্য বিন্যস্ত থাকে। শূন্য মাধ্যমে যখন কোনো শক্তি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে তরঙ্গকারে চলে তাকে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বলে। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রেও তরঙ্গের গতির দিক পরস্পর লম্বভাবে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। হ্যাঁ, তাপ, সূর্যালোক, রেডিও সিগন্যাল, এক্স-রে, দৃশ্যমান আলো, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, ইউভি রে ইত্যাদি সবই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হতে থাকে তার কম্পাঙ্ক, শক্তি ও ছেদন ক্ষমতা ততই বাড়তে থাকে। আচ্ছা, ছেদন ক্ষমতা মানে কি? একটা রশ্মি বা একটা তরঙ্গ কোন জিনিসের ভিতর দিয়া কি পরিমাণে যেতে পারে সেটাকে আমরা বলি ছেদন ক্ষমতা। যেমন দেখো আলফা রশ্মি, এটার তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে কি হবে? তার শক্তি কম এবং একটা কাগজের শীটকে ব্যাট করতে পারে না, ফিরে যায়। আবার বিটা রশ্মি হলো ইলেকট্রনের প্রবাহ, এইটার তরঙ্গ দৈর্ঘ্য কিছুটা বড়, এইটার তরঙ্গ দৈর্ঘ্য হলো অনেক বড়। তারপরে এইটার তরঙ্গ দৈর্ঘ্য তার চেয়ে কিছু ছোট, এইটার তরঙ্গ দৈর্ঘ্য এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য আরো ছোট। তাহলে এইটার শক্তি অনেক বেশি না এক্স রে? তারপরে হলো নিউটন রশ্মি, এটার তরঙ্গ দৈর্ঘ্য একেবারেই ছোট, সবচেয়ে ছোট এটা, তাই না? তাহলে নিউটন রশ্মি দেখো একটা কাগজকে ব্যাত করে যেতে পারে, একটা মানুষের শরীরকে ব্যাত করে যেতে পারে, এমনকি একটা অ্যালুমিনিয়ামের পাতকে ব্যাত করে যেতে পারে, সীসার পাতকে ব্যাত করে যেতে পারে, খালি পানির মধ্যে গিয়ে বাধা খায়। আবার এক্স রে যেটা আমরা দেখি, এক্স রে কাগজ ব্যাত করে যেতে পারে, মানুষের শরীর ব্যাত করে যেতে পারে, তারপরে তোমার অ্যালুমিনিয়ামের পাত ব্যাত করে যেতে পারে, এবং লেডের পাতে গিয়ে বাধা খায়। বুঝতে পেরেছ? এই কারণে এক্স রে দিয়ে কি করি আমরা? মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি নিতে পারি, তাই না? তো এটা আমরা চোখে দেখি না, এটা একটা অদৃশ্য রশ্মি। এবং এই লেডের একটা পাতের সামনে যদি আমি একটা প্লেট, এখানে যদি আমরা একটা ফিল্ম রাখি, তাহলে এই ফিল্মের মধ্যে কি হবে? মানুষের ছবি উঠে যাবে না? যে এদিক দিয়ে এক্স রেটা যাচ্ছে, তাহলে এই পাশের যে হাড়ের ছবি উঠে যাবে না? মাংস বেদ করে যায় কিন্তু হাড়ে কিছুটা বাধা পায়। বুঝতে পেরেছো? তো এক্স রে দিয়ে এই কারণে আমরা ছবি উঠাতে পারি। তার পেনিট্রেটিং ক্ষমতা কোথায় গিয়ে আটকায় বলো দেখি? লেডের পাতের মধ্যে আটকায়, আর না তো এটা অ্যালুমিনিয়ামের পাত, মানুষের শরীর, এমনকি কাগজ, এগুলো সব বেদ করে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো এইখানে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিভিন্ন অঞ্চল। এই যে দেখো গামা রশ্মি, তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে ছোট? গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ছোট। তারপরে হলো এক্স রে, তার চেয়ে একটু বড়। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কি? এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কিছুটা বড়। তারপরে হলো অতি বেগুনি রশ্মি, ইউভি রে, এটার তরঙ্গ দৈর্ঘ্য আরো বড়। তারপরে হলো দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য আরো বড়, এবং সেটা কত? 380 থেকে 780 পর্যন্ত, 380 থেকে 780 ন্যানোমিটার। ক্লিয়ার? ন্যানোমিটার, জি স্যার। এখন এইটা হলো দৃশ্যমান আলো।
এই দৃশ্যমান আলোকে আমরা কি বলি? ভিবগিয়র। এটাকে আমরা বলি VIBGYOR। 7টা রং হয়েছে না? ঠিক স্যার। বেগুনির হলো সবচেয়ে ছোট আর রেডের হলো সবচেয়ে বড়, ভিবগিয়র। জি স্যার। এবং এই 380 থেকে 780 ন্যানোমিটার। তারপরে হলো ইনফ্রারেড। ইনফ্রারেডকে আমরা কি রশ্মি বলি সংক্ষেপে? আইআর। এটাকে আমরা বলি আইআর। আইআর মানে কি? ইনফ্রারেড। ইনফ্রারেড। ইনফ্রারেড আবার কয় রকমের? নেয়ার আইআর, মিড আইআর, তারপরে ফার আইআর। আইআর রশ্মি কোথায় কোথায় আমরা ব্যবহার করি মনে বলতে পারবে? আইআর রশ্মি আমরা এই যে ব্লুটুথ ব্যবহার করি, সেখানে আইআর রশ্মি ব্যবহার করি। আমরা যে রিমোট কন্ট্রোল ব্যবহার করি, সেখানে আইআর রশ্মি ব্যবহার করি। তারপরে চিকিৎসা ক্ষেত্রে যে হিট থেরাপি দেওয়া হয়, সেখানে আমরা আইআর রশ্মি ব্যবহার করি। বুঝতে পেরেছো? আবার মানুষের ভিতরের ছবিও উঠানো যায় রোগ নির্ণয়ের জন্য আইআর রশ্মি দিয়ে। মানুষের শরীর থেকে আইআর রশ্মি কি দেখা যায়? না স্যার। হ্যাঁ, আইআর রশ্মি দেখি না। আমরা যে রিমোট কন্ট্রোল থেকে যে আলোটা যায়, সেটাকে আমরা দেখি। তো বেশি দেখি স্যার। স্যার আমরা এটাকে জি স্যার দেখতে পাই। কি রিমোট কন্ট্রোলের আলো দেখতে পাই? না স্যার। না, রিমোট কন্ট্রোল থেকে একটা অদৃশ্য রশ্মি গিয়ে টিভি ওখানে নাড়ায়, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। অথবা ল্যাপটপ মোবাইলে যে ব্লুটুথ আছে, ব্লুটুথ দিয়ে যে আমরা ফাইল ট্রান্সফার করি, সেখানে কি আমরা দেখতে পাই? না স্যার। এখানে আইআর রশ্মি ব্যবহার করি, এবং এইটা অন্তত মিনিমাম 10 মিটার দূরে পর্যন্ত কাজ করে। 10-15 মিটার দূরে পর্যন্ত কাজ করে। তারপরে হলো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ মানে কি? রেডিও তরঙ্গ। এই যে আমরা যে টিভি দেখি, তারপরে আমরা যে মোবাইল চালাই, এগুলি সব রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গ আবার কয় রকমের আছে? একটা হলো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ ওভেন দেখো নাই? জি স্যার। ওইখানে আমরা মাইক্রোওয়েভ। তাইলে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি হলো আমরা কসমিক রশ্মি বলি। কসমিকের পরে হলো গামা রশ্মি, গামার পরে হলো এক্সরে, এক্সরে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হলো অতিবেগুনি রশ্মি। হ্যাঁ, তারপরে হলো আইআর রশ্মি, তারপরে হলো রেডিও তরঙ্গ। এখানে দেখো, এই যত এদিকে যাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য বড় হচ্ছে আর তত বড় হচ্ছে, আর শক্তি কমছে। তরঙ্গ যত বড় হবে তার শক্তি তত কম। আচ্ছা, একটা ছোট সুই দিয়ে আমরা কি করতে পারি? একটা রুমাল সেলাই করতে পারি। এখন বড় সুই দিয়ে কি পারবো? না স্যার। আঙ্গুল দিয়ে আমরা পারি না কেন? কারণ এই সুইয়ের তুলনায় আঙ্গুলটা অনেক বড়। এটা একটা কাপড়ের ভিতর দিয়ে আসা যাওয়া করতে পারে না, কিন্তু সুই কি করতে পারে? কাপড়ের ভিতর এইরকম শক্তির তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে, তত তার ছেদ ক্ষমতা, মানে ভেদ করার ক্ষমতা অনেক বেশি হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, তো তাইলে আমরা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিভিন্ন অঞ্চলগুলো আমরা জানলাম। ক্লিয়ার? এখানে দেখো, এই যে বড় তরঙ্গ দৈর্ঘ্য যদি একটা বড় তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ যদি অনেক বড় হয়, তাইলে সেটা ধরো একটা বিল্ডিং এর মতো হবে। এর চেয়ে ছোট হলে মাইক্রোওয়েভ, এটা একটা মানুষের আয়তনের সমান হবে, একটা প্রজাপতির সমান হবে। আইআর রশ্মি কি হবে? একটা নিডেল মানে সুই। তারপরে দৃশ্যমান আলো এই যে ব্যাকটেরিয়ার আকারের সমান হবে। তারপর আল্ট্রাভায়োলেট রে কি? অণুগুলোর সমান হবে। তারপরে এক্সরেটা কি? পরমাণু সমান হবে। আর গামারে পরমাণু নিউক্লিয়াসের সমান হবে। বুঝতে পেরেছো? এখানে এই যে মলিকুল, অ্যাটমস, অ্যাটমিক নিউক্লিয়াস, তারপরে প্রোটোজোয়া। প্রোটোজোয়া মানে কি?
ব্যাকটেরিয়া, তারপরে নিডেল, সুই, সুইয়ের যে ফুটাটা মানে সুইয়ের যে জি স্যার, মাথাটা যে বড় নিডল সেটা হলো পয়েন্ট, ইনফ্রারেড। হ্যাঁ, এই জি যে স্যার, নিডেল পয়েন্ট, জি স্যার, নিডল পয়েন্ট দিয়ে আমরা কি করি, সুইয়ের সুইয়ের সুতা, সুতা এই ঢুকাই, তাইলে এই যে ফাঁকা জায়গাটা এটা হলো ইনফ্রারেড। জি, তারপরে বাটারফ্লাই, এটা মাইক্রোওয়েভের মধ্যে পড়ে। আচ্ছা, জি স্যার, মাইক্রোওয়েভ ওভেন দেখো নাই? জি স্যার, এই মাইক্রোওয়েভ ওভেনে কি হয়, এই মাইক্রোওয়েভ তৈরি করে, ওইটা তৈরি করে কি করে, জিনিসপত্রকে গরম জিনিসপত্রকে করে। আমরা হ্যাঁ, গরম করি, তো আমরা আমরা যদি আগুনের পাশে দাঁড়াই তাইলে আমরা এখানে ইনফ্রারেড রশ্মিটা আমাদের দেহে এসে হিট করে। আগুনের পাশে জি স্যার, দাঁড়ালে আমরা গরম অনুভব করি এই কারণে। এটা কি বুঝতে পেরেছো? জি গরম কেন? আইআর রশ্মির কারণে। আচ্ছা, আইআর রশ্মির গরম, বাংলা কি? স্যার আয়ার রশ্মির অবলোহিত রশ্মি। আয়ার রশ্মিতে অবলোহিত রশ্মি, বাংলা অবলোহিত হলো রশ্মি, অবলোহিত রশ্মি। আর আল্ট্রাভায়োলেট মানে আল্ট্রাভায়োলেট অতিবেগুনি মানে রশ্মি। অতি বেগুনি রশ্মি, আর ভিজিবল রে মানে কি? দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো, আচ্ছা, এই দৃশ্যমান আলোটা কি কি রং? ভি, আই, আই, এই 7টা রং। স্যার ভি, তারপরে আই, হলো জি, এ, ওয়াই, আই, ও, ও, আর। আর এটা এমনি বলো তো, এখান থেকে কি কি রং, 7টা রং কি কি, এভাবে বলো স্যার দেখি। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, বাংলায়? বে, স্যার বেগুনি, নি, নীল, আ, আকাশি, হ্যাঁ, নীল, আকাশি সবুজ, সবুজ, হলুদ, কমলা, লাল, লাল। ক্লিয়ার? আচ্ছা, আর এইটা হলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করতে পারে। এই যে এই রেডিও ওয়েভ কি করতে পারে? ইয়েস, ইয়েস মানে কি এখানে? এটা বায়ুমণ্ডলকে ভেদ করতে পারে। বায়ুমণ্ডলকে ভেদ করতে পারে, মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলকে ভেদ করতে পারে? না পারে না। স্যার, এই এন মানে হলো নো। নো, ক্লিয়ার? জি আচ্ছা, স্যার, আর দৃশ্যমান আলো কি পারে পৃথিবীর বায়ুমণ্ডলকে ভেদ করতে? জি স্যার, পারে। সূর্য থেকে আলো আসে না? জি, পারে। তারপরে এর ছোট যে এগুলো এগুলো বায়ুমণ্ডলকে ভেদ করতে পারে না। তাইলে জি স্যার, সূর্য থেকে সব রকমের রশ্মি তৈরি হলেও কোনটা কোনটা পৃথিবীতে আসে? রেডিও ওয়েভ আর কি আসে? দৃশ্যমান আর আলো। ভিজিবল, এই দুটোই জি পৃথিবীতে স্যার, এসে পৌঁছতে পারে। ক্লিয়ার? কিন্তু জি স্যার, এই যে ছোট তরঙ্গদৈর্ঘ্য যেগুলো আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট, এক্স-রে, এগুলো গামা রে, পৃথিবীতে আসতে পারে না। দৃশ্যমান আলো আর কি আসতে পারে? রেডিও তরঙ্গ। এই দুইটাই রেডিও পৃথিবীতে তরঙ্গ, আসতে পারে। আর সব আলো যদি পৃথিবীতে আসতো আমরা কি বাঁচতাম? আমরা সবকিছু পৃথিবী ড্যাস্ট হয়ে যেত। বুঝতে পেরেছ? এই রেডিও তরঙ্গ আসে কেন বলো দেখি। রেডিও তরঙ্গ আসে, যেমন রেডিও তরঙ্গ আসে বলেই আমরা স্যাটেলাইট থেকে অনেক জিনিস আমরা তরঙ্গ আকারে আমাদের পৃথিবীতে এসে পৌঁছে। ওই যে রেডিও সিগন্যাল গুলো আমরা পাই। বুঝতে পেরেছ? এই যে আমরা যে জি, ডিশ টিভি দেখি আমরা ডিশের মাধ্যমে, সেটা কি? জি স্যার, ধরো ঢাকাতে রেডিও একটা প্রোগ্রাম হয়, সেইটা তোমার রেডিও তরঙ্গের মাধ্যমে কোথায় যায়? স্যাটেলাইটে যায়। জি, হ্যাঁ, স্যাটেলাইট থেকে আবার টিভির অ্যান্টেনায় ফিরে আসে। জি, তখন আমরা দেখি। ঢাকা থেকে ধরো তোমার বাসায় তুমি একটা সিনেমা দেখতে চাচ্ছ, বা আমেরিকার একটা সিনেমা তুমি ঘরে বসে দেখতে চাচ্ছ ডিশের জি, মাধ্যমে। এর মানে কি? আমেরিকা থেকে এটা স্যাটেলাইটে গেল, স্যাটেলাইট থেকে জি, আবার তোমার বাসায় আমার আসলো, এবং বাসায় আসলো, কিসের মাধ্যমে বলো দেখি? রেডিও তরঙ্গের মাধ্যমে। রেডিও তরঙ্গের মাধ্যমে এবং এই বিষয়টা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। হয়ে যায়। বাংলাদেশ একটা স্যাটেলাইট বাংলাদেশের আছে, ওটার নাম কি জানো? বঙ্গবন্ধু হ্যাঁ, স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট। এবং এইটা কোথায় আছে? নিউজিল্যান্ডের আকাশে আছে। জি বাংলাদেশ স্যার, থেকে অনেক অনেক দূরে আছে। এই বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে জি স্যার, সবগুলো এখন
এই বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে এই প্রোগ্রামগুলো আমাদের দেখাচ্ছে। ক্লিয়ার? যে জি বিভিন্ন স্যার। বর্ণগুলো আছে এখানে কালার সহ আমি দেখিয়েছি, তুমি এটা পরে বুঝতে পারবে না। জি স্যার। এখানে বিভিন্ন রশ্মি আছে, যেমন মহাজাগতিক রশ্মি, এটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, তারপরে হলো গামা রশ্মি, তারপরে হলো গামা এক্স রে রশ্মি, বা রঞ্জন রঞ্জন রশ্মি, রশ্মি, অতি বেগুনি রশ্মি, তারপরে হলো দৃশ্যমান আলো, ভিজিবল আহ রেজ, দৃশ্যমান আলো, আইআর রেজ। জি স্যার। তাই না? জি তারপরে স্যার। অবলোহিত রশ্মি, রেডিও তরঙ্গ, এবং জি। এগুলোর দৈর্ঘ্য দেয়া আছে। দেখো রেডিও তরঙ্গের দৈর্ঘ্য 1000 মিটার পর্যন্ত হতে পারে এক একটা মিটার তরঙ্গ। পর্যন্ত। হ্যাঁ, জি স্যার। তাইলে এক সেকেন্ডে যদি কয়েক লক্ষ তরঙ্গ তৈরি হয়, এবং এটার স্পিড কেমন হবে? 1000 মিটার এক একটা তরঙ্গের। 1000 মিটার স্পিড। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এরপরের স্লাইড দেখো, এখানে স্পেকট্রাম দেখতে পাবে। জি স্যার। জি স্যার। দেখো স্পেকট্রাম, এই যে সাদা আলো যদি পৃথিবী থেকে আসে, সূর্য থেকে, জি এটা স্যার। প্রিজমের ভিতর দিয়ে যদি পাস হয়, তাহলে এই 7টা রং ভাগ হয়। তাহলে 7টা রং ভাগ হয়ে যায়। হ্যাঁ, দেখো এখানে ভিপ গিয়র বাংলায় কি লিখছে দেখো। বেনি, আচ্ছা, আসন, আকাশী, কালো। আকাশীও কিন্তু নীল, কিন্তু এটা হলো হালকা নীল। জি স্যার। বুঝতে পেরেছো? নীল দুই রকমের, একটা হলো ইন্ডিগো, আর একটা ইন্ডিগো আর একটা হচ্ছে ব্লু। কিন্তু দুইটাই মূলত তাহলে ব্লু। একটা হলো ডিপ ব্লু আর একটা হলো স্কাই আর ব্লু। একটা হলো লাইট স্কাই না, ব্লু। লাইট ব্লু, ব্লু বলবো না, আমরা স্কাই ব্লু। স্কাই ব্লু বলবো। জি স্যার। হ্যাঁ, তাহলে স্যার ইন্ডিগোকে আমরা নীল বলবো। হ্যাঁ, ইন্ডিগো নীল, গাঢ় নীল। ইন্ডিগো জি হলো স্যার। গাঢ় গাঢ় নীল নীল। বা নেভি ব্লু। এই যে এইখানে নেভি দেখো, ব্লু। এই যে এই দ্বিতীয় লাইনটা হলো নীল, তারপরে নীল। তৃতীয় জি লাইনটা স্যার। হলো আকাশি কালার। হুম হালকা নীল। আকাশী। এইটাকেও আমরা নীল বলবো। নীলটা, আকাশীটা হলো সবুজ এবং গাঢ় নীলের মাঝামাঝি। হ্যাঁ, হুম। এইটা। তো একটা প্রিজমের ভিতর দিয়ে যদি সাদা আলো পাস হয়, সাদা আলো মানে 7টা রং, এই 7টা রং যে প্রিজমের ভিতর দিয়ে পাস হলে কি হয়, তারা আলাদা হয়ে যায়। এখানে এই জিনিসটা দেখো। আচ্ছা স্যার, এখানে দুইটা সবুজ কালার কেন? হ্যাঁ, দুইটা সবুজ কেন? সবুজ না, এখানে আসলে একটা হলো আকাশী আর একটা হলো হুম। সবুজ। আচ্ছা বুঝতে পেরেছো? একটা আকাশী। জি। আচ্ছা, আমি এখানে এই ছবিতে দেখো, এখানে দেখো আকাশীটা বোঝা যায়। জি এখানে স্যার। আকাশীটা বোঝা যায়, আকাশী এবং জি। নীল। নীল বোঝা যায়। এইটাকে আমরা হালকা নীল বলি বা স্কাই ব্লু বলি। এটাকে আমরা কি বলি? স্কাই ব্লু। স্কাই ব্লু। স্কাই ব্লু। জি স্যার। এখানে একটু সবুজ রংটা একটু প্রবলেম আছে, এই সবুজ রংটা হয় নাই। হ্যাঁ, স্যার এটা কি পরে আপনার এখানে হয় না নাকি হয়ই না কখনো? না হয়, আমি হয়তো এটা কালার করতে ভুলে ভুল দিয়ে করেছি। দিছেন। জি হুম স্যার। আচ্ছা স্যার। আহ, তো তুমি এইখানে দেখো তাড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যবহার কোথায় কোথায় হয়। এই যে দেখো, এক্স রে দিয়ে আমরা এক্স রে করি, কি কি করি একশো কুড়ি। লেখা আছে, কসমিক রে দিয়ে কি করি, কসমিক রে। তারপরে সেটা আছে। তোমার আল্ট্রাভায়োলেট রে দিয়ে আমরা কি করি, এই যে ডেল্টা আল্ট্রাভায়োলেট রে টেনার। দিয়ে জীবাণু মারি, এখানে জি স্যার। দেখাইছে যে জীবাণুগুলো মারি। তারপরে আহ সুলতান। এইটা স্যাটার্ন, কি এটা সানটেন। সানটেন মানে কি, আমরা সানটান। এই রোদের মধ্যে গিয়ে আমরা যখন খালি গায়ে থাকি, তখন চামড়াটা জি তামাটে স্যার। হয়ে যায় না? জি স্যার। হ্যাঁ, সূর্যের অতি বেগুনি রশ্মি এসে পড়ে, এবং চামড়ার চামড়ার মধ্যে তোমার মেলানিন নামে একটা জিনিস তৈরি হয়, ভিটামিন ডি তৈরি হয়, তখন এইটা কিছুটা বাদামি কালার হয়ে যায়। বুঝতে পেরেছো? এই অতি জি স্যার। বেগুনি রশ্মিতে তারপরে এই লাইট দিয়েও অতি বেগুনি রশ্মি তৈরি করা হয়। তারপরে আইআর রশ্মি দিয়ে দেখো এখানে এই যে রিমোট কন্ট্রোল, তারপরে ফাইবার অপটিক্স, জি স্যার। তারপরে নাইট ভিশন ক্যামেরা, এগুলো আমরা তৈরি করি। তারপরে টেরাহার্জ, মানে আইআর রশ্মির মধ্যে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো, এগুলো বায়ো ইমেজিং করি আমরা, তারপরে স্ক্যানিং করি। তারপরে দেখো মাইক্রোওয়েভ দিয়ে আমরা এই যে মাইক্রোওয়েভ চালাই, এটা দেখছো মাইক্রোওয়েভ? জি স্যার।
তারপরে ওয়্যারলেস ডাটা আমরা তারপরে মোবাইল চালাই আর রেডিও দিয়ে টিভি চালাই। টিভি চলে। হ্যাঁ, এখানে এই ছবিটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোন ধরনের রশ্মি দিয়ে আমরা কি কাজ করি, কি কাজ তাই না? আচ্ছা, এরপরে দেখো এই 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 চারটা পড়বে একটু, এখানে রশ্মিগুলোর ব্যবহার একটু পরে শোনাও তো আমাকে। গামা রশ্মি খুবই ক্ষুদ্র ও অধিক ছেদন ক্ষমতা সম্পূর্ণ বলে এই রশ্মি নিউটন সক্রিয় বিশ্লেষণ এবং মোজবায়ের বর্ণালী বিশ্লেষণে ব্যবহৃত হয়। রঞ্জন রশ্মি পারমাণবিক বিশ্লেষণ, রেডিও ও ইমেজিংও ব্যবহৃত হয়। অতিবেগুনি রশ্মি পারমাণবিক ও আণবিক বর্ণালীমিতিক বিশ্লেষণ, নকল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে, পানি বিশোধন। দৃশ্যমান আলো জীবের দর্শনে যা চলাফেরা অনুভব সহায়তা করে। অবলিত রশ্মি রিমোট কন্ট্রোল, স্বল্প পরিসরে তারবিহীন ডাটা আদান প্রদান, ব্লুটুথ। পদার্থের গঠন, ম্যাগনেটিক রেডিয়েশন, ইমেজিং টেকনোলজি, অন্ধকারে ছবি তোলার জন্য নাইট ভিশন ক্যামেরা। মাইক্রোওয়েভ ভূমিতে পয়েন্ট টু পয়েন্ট মোবাইল টেকনোলজি, মাইক্রোওয়েভ ওভেন, স্যাটেলাইট যোগাযোগ ও রাডার টেকনোলজি। রেডিও তরঙ্গ তারবিহীন যোগাযোগ, রেডিও, টিভি ও মহাকাশ গবেষণায়। ব্যবহারগুলো দেখছো তুমি, এগুলো একটু পড়বে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এই যে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বৈশিষ্ট্য, এই যে তরঙ্গ দৈর্ঘ্য দেখিয়েছি, তারপরে তরঙ্গ বেগ, তারপরে কম্পাঙ্ক, এই নিউটা হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কি? এক সেকেন্ডে যে কটা পূর্ণ তরঙ্গ তৈরি হয়, পূর্ণ তরঙ্গ তৈরি হয়। এখানে কয়টা পূর্ণ তরঙ্গ বলো দেখি, এখানে এই 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 প্রান্ত থেকে এই প্রান্ত, চারটা। এই যে এইখানে একটা তরঙ্গ, এখানে একটা তরঙ্গ, এখানে একটা তরঙ্গ, এখানে একটা তরঙ্গ, মোট তিনটা। মোট তিনটা, জি স্যার। 1 2 3 স্যার, তিনটা তরঙ্গ, তিনটা। আর এই যে দেখো সমদশা বিশিষ্ট দুইটা বিন্দুর দূরত্ব হলো এই তরঙ্গ দৈর্ঘ্য, আর এইটা হলো তরঙ্গ বেগ। এই সি হলো তরঙ্গ বেগ। এখানে দেখো, এখানে দুইটা তরঙ্গ, জি স্যার। এখানে দুইটা তরঙ্গ কিভাবে বুঝলাম? এই যে এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত দুইটা, তাই না? তাইলে এখানে 1 সেকেন্ডে যদি দুইটা তরঙ্গ তৈরি হয়, তাহলে এইটার কম্পাঙ্ক হবে 2 হার্জ। হার্জ মানে সাইকেল পার সেকেন্ড, হার্জ মানে সাইকেল পার সেকেন্ড। আচ্ছা, এখানে মোট কয়টা তরঙ্গ একটু বলো, এখান থেকে গুনো, এখান থেকে এই পর্যন্ত একটা, 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 মোট 4টা। তাহলে 4 হার্জ পার সেকেন্ড, 4 সাইকেল পার সেকেন্ড। এটা হলো তরঙ্গ বেগ, তাই না? তাইলে এই যে 1 সেকেন্ডে এইটা মোট 4টা তরঙ্গ না? 4টা তরঙ্গ না? হ্যালো, 1 সেকেন্ডে মোট 4টা তরঙ্গ। তাইলে এখানে তরঙ্গ বেগ সি ইকুয়াল টু কি হবে? সি ইকুয়াল টু 4 নিউ হবে না? সি ইকুয়াল টু নিউ ল্যামডা। এই যে দেখো, সি ইকুয়াল টু নিউ ল্যামডা। এক একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে 4টা তরঙ্গ ইকুয়াল টু 4 ল্যামডা হবে না? এখানে এটা হবে 2 ল্যামডা, তাই না? তাইলে সি ইকুয়াল টু হলো নিউ ল্যামডা। এখানে এইটার ক্ষেত্রে সি ইকুয়াল টু কত? 4 ল্যামডা। আর এখানে সি ইকুয়াল টু 2 ল্যামডা, তাই না? ল্যামডা মানে কি? এক একটা তরঙ্গের দৈর্ঘ্য, তাহলে দুইটা তরঙ্গের দৈর্ঘ্য হইলো তার তরঙ্গ বেগ। আচ্ছা, তরঙ্গ বেগ মানে কি? 1 সেকেন্ডে একটা তরঙ্গ তোমার যে দূরত্ব অতিক্রম করে, তাই না? সেটা হলো তরঙ্গ বেগ। এই সি ইকুয়াল টু হলো নিউ ল্যামডা। তো এখন এই তরঙ্গ সংখ্যা, এখানে এই পয়েন্টস গুলো দেয়া আছে। তরঙ্গ সংখ্যা মানে কি? মনে করো ল্যামডার মান
ল্যামডা মিটার, তাহলে জি, স্যার। ল্যামডা মিটারে হলো তাহলে একটা একটা তরঙ্গ, তরঙ্গ। তাই না? তাহলে জি, স্যার। 1 মিটারে যে কটা তরঙ্গ হয় সেটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা। ক্লিয়ার? জি, স্যার। জি। এবং এটাকে আমরা নিউ বার দ্বারা প্রকাশ করে থাকি, নিউ বার ইকুয়াল টু 1 বাই নিউ বার ইকুয়াল টু ল্যামডা। 1/λ। আচ্ছা, আজকে আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।